আসসালামু আলাইকুম। Try.Fulfil এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রেনেসাঁস পিরিয়ডের হিস্ট্রিক্যাল ইভেন্টস, লিটারারি ফিচার্স এবং মেজর রাইটার্স নিয়ে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রেনেসাঁ শুরু হয়েছিল বা নবজাগরণ শুরু হয়েছিল, যেটি ইংল্যান্ডে হয়েছিল 16 শতকের দিকে। এবং এই রেনেসাঁকে আবার 4টি যুগ বিভাগে ভাগ করা হয়েছে। আমরা এখানে প্রত্যেকটি যুগের মেজর রাইটার নিয়ে আলোচনা করব। প্রথমেই এটার একটা সংক্ষিপ্ত হিস্ট্রিক্যাল ইভেন্টস বা ঐতিহাসিক ঘটনাবলী যেগুলো ঘটেছিল এই সময়ে। তার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক ডেথ, যেটা ইউরোপের মধ্যে অনেক বড় একটা মহামারী হয়েছিল, যেটাকে বিউবনিক প্লেগও বলা হয়। এটি ইউরোপের মধ্যে সবচাইতে বেশি ছড়িয়েছিল এবং প্রায় 50 মিলিয়ন মানুষ মারা গিয়েছিল ইউরোপ মহাদেশে। 1346 থেকে 1353 সাল, এই সময়টার মধ্যে এই বিউবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথ সংঘটিত হয়েছিল। এটি হচ্ছে এই যুগের অন্যতম একটি হিস্ট্রিক্যাল ইভেন্ট। তারপর একটা হচ্ছে রাইজ অফ ফ্লোরেন্স। ফ্লোরেন্স হচ্ছে ইটালির একটি শহর, সেখানে রেনেসাঁ শুরু হয় এই পিরিয়ডের মধ্যে এবং এটিকে বলা হয় রাইজ অফ ফ্লোরেন্স, যেখানে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি লাভ হয় ফ্লোরেন্স শহরের মধ্যে, যেখানে একটা মার্চেন্ট ক্লাস গড়ে ওঠে, বণিক শ্রেণী গড়ে ওঠে ওই শহরে। তারপরে এই যুগের অন্যতম একটা ঘটনা হচ্ছে পিস অফ অক্সবার্গ, যেখানে রোমান এম্পায়ার আর হচ্ছে সেমালকেডিক লীগ, এই দুই গ্রুপের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির ভিত্তিতে তাদের অঞ্চলে মানুষ তাদের ধর্ম পালন করতে পারতো। সেখানে ধর্মীয় গ্রুপগুলো দুটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর একটা হচ্ছে লুথেরান খ্রিস্টান। লুথেরান খ্রিস্টান বলতে বোঝায় যারা হচ্ছে মার্টিন লুথার কিং এর অনুসারী, তাদেরকে বলা হয় লুথেরান খ্রিস্টান। মার্টিন লুথার কিং এর যে খ্রিস্টীয় ভাবধারা রয়েছে, যে খ্রিস্টান গ্রুপ রয়েছে, ওই গ্রুপের অনুসারীদেরকে বলা হয় লুথেরান খ্রিস্টান। আর ক্যাথলিক হচ্ছে যারা রোমান ক্যাথলিক চার্চের অনুসরণ করতো তারা। তো এখানে রোমান সম্রাট হচ্ছে চার্লস 5, তার সাথে এই সেমেলকেডিক লীগের একটা সন্ধি হয়, চুক্তি হয়, যেটি সংঘটিত হয় 25 সেপ্টেম্বর 1555 সালে। এবং সেটির মাধ্যমে তাদের এলাকায় তারা নির্ধারণ করতো যে কোন ধর্ম সেখানে পালন করা হবে, যদিও এই দুইটি ধর্মই হচ্ছে খ্রিস্টান ধর্মেরই দুটি ভাগ। তারপরে এই যুগের মধ্যে পলিটিক্সের মধ্যে রিফরমেশন ঘটেছে, সেখানে ধর্মীয় রিফরমেশন হয়েছে, তারপরে পলিটিক্যাল আপরাইজিং হয়েছে। এগুলো হচ্ছে এই যুগের মেজর হিস্ট্রিক্যাল ইভেন্ট। তারপরে এই যুগে লিটারারি ফিচারগুলো, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি আমাদের কোনো যুগের কাহিনী পরীক্ষা আসে না, এগুলো থেকে লিটারারি ফিচারগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে হিস্ট্রিক্যাল ইভেন্টগুলো অনেকটা সময় প্রশ্নের মধ্যে থাকে। তারপরে মেজর রাইটারদের লিখা এবং তাদের অবদান সেই সময়কার সাহিত্যে, এগুলো প্রশ্নে থাকে। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে লিটারারি ফিচার। প্রথমে যে রিবার্থ ও রিজেনারেশন, এখানে হচ্ছে পুনর্জন্ম অথবা হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে। কিসের হয়েছে? সেটা হচ্ছে গ্রিক লার্নিং এর। ক্লাসিক্যাল যে গ্রিক সাহিত্য ছিল, গ্রিসে প্রথমে হচ্ছে সাহিত্য চর্চা শুরু হয়েছিল প্রাচীনকালে। সেই গ্রিক সাহিত্য, গ্রিক চিন্তাভাবনা, সেগুলোর রিবার্থ, রিজেনারেশন বা পুনর্জাগরণ ঘটেছিল ইউরোপের মধ্যে অথবা ইংল্যান্ডে তৎকালীন সময়ে। এজন্য এই যুগকে বলা হয় রিবার্থ ও রিজেনারেশনের যুগ। তারপরে হিউম্যানিজম, এই সময়ে এসে মানবতাবাদ বিরাটভাবে প্রভাবিত করেছিল সেই সময়কার মানুষদেরকে। তারপরে ডিজায়ার ফর থট অ্যান্ড অ্যাকশন, মানুষ হচ্ছে চিন্তা এবং কাজের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করত। ডিজায়ার ফর আনলিমিটেড পাওয়ার অ্যান্ড ওয়েলথ, মানুষ সম্পদ এবং ক্ষমতার প্রতি অনেক আকাঙ্ক্ষা পোষণ করত। তারপরে ফ্রি থিঙ্কিং, মানুষ তার নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারতো এই সময়ে। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছিল তখন। ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেকের মধ্যে স্বাতন্ত্র্যবাদ গড়ে উঠেছিল। তারপর হচ্ছে পিউরিটানিজম, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের একটা শাখা, যারা ইংল্যান্ডের যে ক্যাথলিক খ্রিস্টানরা রয়েছে তাদের বিরোধিতা করে গড়ে উঠেছিল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম, যারা হচ্ছে চার্চের বিরোধী ছিল এবং চার্চ এবং রাষ্ট্রকে তারা আলাদা করার জন্য সংগ্রাম করেছিল। এবং তাদের মধ্যে আরেকটা নতুন গ্রুপ তৈরি হয়েছিল, যাদেরকে বলা হয় পিউরিতান। তারা মনে করতো তারা ছাড়া বাকি সবাই দুজকি। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মেরই একটা যুগ, এই একটা শাখা, এটারই মাথা ছাড়া দিয়ে উঠেছিল এই সময়টায়, পিউরিতানিজম। তারপর হচ্ছে যদি আমরা এই পুরো সালটাকে, পুরো যুগ বিভাগটাকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করি, তাহলে এই সামারির মাধ্যমে আমরা করতে পারি। আমি এখান থেকে পড়ে যাচ্ছি। এই শব্দগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ
শব্দগুলো থেকেই হচ্ছে পরীক্ষায় লিখতে হবে। তো যদি আমরা ইংরেজিতে পড়ি তাহলে হচ্ছে বাংলা অর্থ বুঝতে সুবিধা হবে এবং হচ্ছে এই শব্দগুলো আমাদের আহ, মনে গেঁথে যাবে আস্তে আস্তে এবং পরীক্ষায় সেগুলো লিখতে পারবো এবং প্রত্যেকটা প্রশ্নে আমরা এই শব্দগুলো পাবো। এর জন্য আমি ইংলিশটা পড়ে যাচ্ছি এবং বলে বলে যাবো কি এখানে আছে। Renaissance is a Latin word meaning rebirth, revival or reawakening. এটা ল্যাটিন শব্দ থেকে এসেছে রেনেসাস, যেটার অর্থ হচ্ছে পুনর্জাগরণ, পুনর্জন্ম এগুলো। মানে গ্রিক সাহিত্য, গ্রিক চিন্তাভাবনার পুনর্জাগরণ ঘটেছিল যেই যুগে, সেই যুগেই বলা হচ্ছে রেনেসাস। দ্য রিভাইভাল অফ গ্রিক লার্নিং, ক্লাসিক লিটারেচার ও নলেজ ইন ইংল্যান্ড ইজ নোন এজ রেনেসাস। তো এই গ্রিক লার্নিং কে বলা হয় ক্লাসিক্যাল লিটারেচার। ক্লাসিক বলতে বোঝায় সর্বোৎকৃষ্ট অথবা হচ্ছে তৎকালীন। এই ক্লাসিক্স নিয়ে আমাদের ফোর্থ ইয়ারে একটা সাবজেক্ট রয়েছে, ক্লাসিক্স ইন ট্রান্সলেশন। যখন তোমরা ফোর্থ ইয়ারে উঠবে তখন এই সাবজেক্টটা পাবে, ক্লাসিক্স। তো সেখানে হচ্ছে গ্রিক আর সেই প্রাচীন ইটালির যে রোম সাম্রাজ্য ছিল সেই রোমান লেখাগুলোর অনুবাদ আমাদের ক্লাসের মধ্যে রয়েছে, এটা আমরা পড়বো ফোর্থ ইয়ারে যাওয়ার পরে। তো এই ক্লাসিক্যাল লিটারেচার গুলো হচ্ছে মাথাছাড়া যে দিয়ে উঠেছিল এই রেনেসাস পিরিয়ডে, যে জন্য এটাকে বলা হচ্ছে রেনেসাস। It starts in Italy in 13th century and over the 14th and 15th century, and it spreads over the whole Europe. এই যে রেনেসাস বা পুনর্জাগরণ, পুনর্জন্ম, এটা শুরু হয়েছিল ইটালি থেকে, যেটা 13 শতকে শুরু হয়েছিল। 13 শতকে বলতে আমরা বুঝি 1200 সাল থেকে 1300 সালের মধ্যে, এই সময়টার মধ্যে এটা শুরু হয়েছিল। তারপরে 14th-15th সেঞ্চুরি পুরো শতক জুড়ে এটা পুরো ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই হচ্ছে রেনেসাস, পুনর্জন্ম, পুনর্জাগরণ। The Renaissance is the revival of classical learning, the awakening of the minds of men, the freedom of thought and action. Renaissance is a movement or feeling against all customs and medieval dogmatism. মধ্যযুগীয় যে চিন্তাভাবনা ছিল অথবা ডগমাটিজম ছিল, যেটাকে বলা হয় কারো মতবাদ কারো উপরে চাপিয়ে দেয়, এগুলোকে বলা হয় ডগমা তৈরি করা, মতবাদ তৈরি করা, সেগুলোর উপর ভিত্তি করে সমাজ পরিচালনা করা। তো এই যে মধ্যযুগীয় যে নীতি রীতিনীতি ছিল, মতবাদগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে মানুষের একটা আন্দোলন শুরু হয়েছিল এই রেনেসাসের মধ্যে, অথবা মানুষের একটা ফিলিং কাজ করেছিল সেগুলোর বিরুদ্ধে। We know that after the fall of the then Constantinople or Byzantine, so many Greek scholars left the city and spread all over Europe, especially in England. They spread classic literature. They spread classic literature and knowledge, which is known as the primary background of Renaissance. যেখানে বলা হচ্ছে যখন কনস্টান্টিনোপলের পতন হয়, এটা আমরা অবশ্যই জানি যে তুর্কি খেলাফত যখন পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়ে, তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পর্যায় ছিল হচ্ছে কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুলের পতন, যেটি হচ্ছে রোমান খ্রিস্টানদের সবচাইতে বড় রাজধানী ছিল এটা, কনস্টান্টিনোপল, অথবা হচ্ছে এটাকে বলা হয় বাইজেন্টাইন এজ ওয়েল। তো সেই বাইজেন্টাইন জয় করেন তুর্কি সুলতান মোহাম্মদ ফেতি, যাকে মোহাম্মদ টুও বলা হয়। তিনি 1453 সালে কনস্টান্টিনোপল জয় করেন, যেটি বর্তমান ইস্তাম্বুল। এটি জয় করার পরে পশ্চিমা খ্রিস্টানদের শক্তি অনেকটাই ভেঙে পড়ে পূর্বাঞ্চলে, এবং তারা হচ্ছে পশ্চিমের দিকে ধাবিত হয়, এবং সেই এলাকার যারা হচ্ছে পণ্ডিত ছিল তারাও এই শহর ছেড়ে পালিয়ে তারা ইউরোপে আশ্রয় নেয়, এবং তাদের যে চিন্তা ভাবনাগুলো ছিল, তাদের যে জ্ঞানগুলো ছিল, সেগুলো ইউরোপের মধ্যেই ছড়িয়ে পড়ে। এটাও এই রেনেসাসের অন্যতম একটা কারণ। It is generally accepted that the Renaissance period began with the beginning of 15th century and continued till the Restoration in 1660. তো বলা হয় যে 15 শতক থেকে শুরু হয়েছে রেনেসাস এবং 1660 পর্যন্ত এটা চলেছে। তবে স্থিতিশীল অথবা হচ্ছে সুনির্দিষ্ট করে বলা যায় না যে এই সাল থেকে এই সাল পর্যন্ত রেনেসাস। তারপরে হচ্ছে এই রেনেসাসের যুগ যদি আমরা এতটুকু পর্যন্ত ধরি, তাহলে এখানে আমরা 4টি আরো যুগ বিভাগ পাবো, যেগুলো রেনেসাসেরই পর্যায়ক্রমিক অংশ। একটা হচ্ছে এলিজাবেথান, জেকোবান, কমনওয়েলথ এন্ড ক্যারোলিন এইজ। এই 4টা যুগে রেনেসাস পিরিয়ড বিভক্ত। এখন দেখি এই এইজগুলোর মধ্যে কি কি রয়েছে। প্রথমে হচ্ছে এলিজাবেথান এইজ। The duration of this age is from 1558 to 1603. Elizabethan age is named after Queen Elizabeth I, who reigned over England from 1558 to 1603. This age is often called the golden age of English literature. তার খুবই সংক্ষিপ্ত একটা সামারি এটার এলিজাবেথান এইজের, যেটা 1558 থেকে 1603 সাল পর্যন্ত ছিল। এর নামকরণ করা হয়েছে ব্রিটেনের রানী এলিজাবেথের নামে, এবং তার সময়কালকেই বলা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড। এখানে ইংরেজি সাহিত্যের বিকাশ ঘটেছিল, জন্য এটাকে বলা হয় গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার।
এই যুগের কারা কারা মেজর রাইটার ছিল, কারা লেখালেখি করেছে? একজন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, একজন হচ্ছে এডমান্ড স্পেন্সার, একজন ফ্রান্সিস বেকন। এই লেখকদের লেখা আমরা প্রায় প্রত্যেক ক্লাসের মধ্যেই পাবো, এবং আমরা অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পেয়েই গেছি এদের লেখা। প্রথম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক। তিনি একজন প্লে রাইট ছিলেন, নাট্যকার ছিলেন, এবং নাটক লেখক ছিলেন এজ ওয়েল। Shakespeare is the most influential English dramatist. He is famous for his keen observation about human psychology. Shakespeare was mostly called the Bard of Heaven. He wrote two narrative poems and 154 sonnets. Similarly, Shakespeare is mostly known for his 37 dramas. ওকে, শেক্সপিয়ার হচ্ছে ইংল্যান্ডের, বর্তমান ইংল্যান্ডের জাতীয় কবি। তিনি হচ্ছে বার্ড অফ এভন হিসেবে পরিচিত, তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। এখানে বার্ড বলতে পাখি বোঝায় না, বার্ড বলতে হচ্ছে কবি বোঝায়, যাদেরকে চারণ কবি বলা হয়। শেক্সপিয়ার তিনি মূলত একজন নাট্যকার ছিলেন। তিনি 37টা ড্রামা লিখেছিলেন, নাটক লিখেছিলেন, এবং সেগুলো মঞ্চস্থও করেছিলেন তিনি। তারপর হচ্ছে তিনি মাত্র 2টি কবিতা লিখেছিলেন, যেগুলো হচ্ছে নর্মাল কবিতা আমরা যেগুলো বুঝি, সেরকম 2টি নেরেটিভ কবিতা লিখেছিলেন। অবশ্যই কবিতাগুলো অনেক লম্বা লম্বা, এবং তিনি 154টি সনেট কবিতা লিখেছিলেন বা চতুর্দশপদী কবিতা লিখেছিলেন। তো এগুলোকে আমরা সনেট হিসেবে ধরি, আর কবিতা হিসেবে ধরি তার এই 2টি কবিতাকে। নর্মালি বিসিএস এর প্রশ্ন বা চাকরির পরীক্ষায় এটা আসে যে শেক্সপিয়ারের কবিতা কয়টি ছিল। তো নর্মালি সবাই 154 দিয়ে আসে, যেটা ভুল। তার কবিতা ছিল 2টি এবং সনেট ছিল 154টি, এবং 37টা তার ড্রামা বা নাটক ছিল। এখানে কয়েকটা নাম উল্লেখ করা যেতে পারে: ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, মার্চেন্ট অফ ভেনিস, এজ ইউ লাইক ইট। তো এই 2টা আমরা পেয়েই গেছি, মার্চেন্ট অফ ভেনিস আর হচ্ছে এজ ইউ লাইক ইট এই ক্লাসে। বাকিগুলো অবশ্যই আমরা নেক্সট ক্লাসে পড়বো। তবে ওথেলো আর কিং লিয়ার আমাদের সিলেবাসে নাই, হয়তো কোনো একটা দিন আসতে পারে। এডমান্ড স্পেন্সার, তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ লেখক এই যুগের। তো হি ইজ কল্ড দ্য পোয়েট অফ পোয়েটস। এই এডমান্ড স্পেন্সারের কথা আমরা ফোর্থ ইয়ারে গিয়ে ক্রিটিসিজমে খুব বেশি পাবো। তাকে বলা হচ্ছে পোয়েটস অফ পোয়েস্ট, কবিদের কবি। কারণ হচ্ছে মেনি লেটার ইংলিশ পোয়েটস ফলোড হিজ আর্ট অফ পোয়েট্রি। হি ওয়াজ অলসো কল্ড প্রিন্স অফ পোয়েটস ইন হিজ টাইম। তাকে অনুসরণ করে পরবর্তী যুগের অনেক লেখকরা লেখালেখি শুরু করেছিলেন। এর জন্য হচ্ছে এডমান্ড স্পেন্সারকে কবিদের কবি বলা হয়, এবং হচ্ছে কবিদের প্রিন্সও বলা হয় তাকে। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখা দরকার আমাদেরকে। তার কিছু কিছু লেখা হচ্ছে ফেরি কুইন, শেফার্স ক্যালেন্ডার, আমরিচি, এপিথালামিয়ন। তো ফেরি কুইনটা আমরা অবশ্যই থার্ড ইয়ারে গিয়ে পড়ে ফেলবো, আর বাকিগুলো আমাদের সিলেবাসে নাই, হয়তো আসতে পারে। তারপর হচ্ছে ফ্রান্সিস বেকন। ইংরেজি হচ্ছে প্রোজের বা গদ্য সাহিত্যের খুবই প্রভাবশালী এবং জনপ্রিয় একজন লেখক হচ্ছে ফ্রান্সিস বেকন। Francis Bacon is a scholar, philosopher. He is famous for his prose writing. He is called natural philosopher. He is also called the father of English essay. তিনি হচ্ছে, তার অনেকগুলো এখানে প্রশংসা করা হয়েছে। তাকে বলা হচ্ছে যে তিনি প্রোজ রাইটিং এর জন্য খুবই জনপ্রিয় ছিলেন, এবং সত্যিই তার প্রোজগুলো যারা পড়েছে তারা জানে। আমাদের ক্লাসের মধ্যেও রয়েছে, আমরা যত পরবর্তী ক্লাসে যাব তার লেখাগুলো পড়বো ফ্রান্সিস বেকনের। তার লেখাগুলো হচ্ছে খুবই স্পষ্ট এবং খুবই হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট। যে বিষয়ে তিনি লিখেছেন সেটা খুবই জায়গায় জায়গায় বসিয়ে বসে প্রত্যেকটা সেন্টেন্স তিনি লিখেছেন, এবং সেখানে বাড়তি কোনো কিছু লেখা নাই। তাকে বলা হচ্ছে ইংলিশ এসে এর জনক। তার কিছু গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে দ্য উইজডম অফ এনসিয়েন্স, দ্য নিউ আটলান্টিস, এগুলো। তবে আমরা যেগুলো পড়বো তার একটা অফ লাভ, অফ স্টাডি, অফ ম্যারেজ এন্ড সিঙ্গল লাইফ, এগুলো তার খুবই গুরুত্বপূর্ণ গদ্য লেখা। এবং এই ফ্রান্সিস বেকন হচ্ছে তিনি একজন সমকামী ছিলেন, যে জন্য হচ্ছে তাকে শাস্তি পেতে হয়েছিল ইংল্যান্ডে সেই সময়ে, যদিও বর্তমানে এটা হচ্ছে এই দেশে বৈধ একটি কাজ। তারপরে হচ্ছে জেকোবিয়ান এইজ। এই যে কি হয়েছিল আমরা একটু দেখে নেই। দিস এইজ ওয়াজ নেমড আফটার কিং জেমস ফার্স্ট, হু reigned England from 1603 1626. The word Jacobean is derived from Jacobus, the Latin version of James. Some historians like to call the last 5 years of his age as part of another age, which is called Puritan age. The poets of this age were very famous for writing metaphysical poetry. Okay, the Jacobean age, এখানে জেকব বলতে আমরা বুঝছি যে জেমস, জেমসেরই অন্য একটা শব্দরূপ হচ্ছে জেকোবাস, এবং সেই জেকোবাস থেকে আসে জেকোবিয়ান। তো হচ্ছে কিং জেমস, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন ইংল্যান্ডে। তিনি হচ্ছে বাইবেলের একটি সংস্করণ প্রকাশ করেন, যেটাকে বলে কিং জেমস ভার্সন অফ বাইবেল। তো আম, তার সময়টা ইংরেজি সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তার সময়কার শেষের 5 বছরকে অনেকে আবার
পিউরিটান এইজও বলে থাকেন। এটাও একটা ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ, আহ, যেটি হচ্ছে তার যুগেরই একটা অন্তর্ভুক্ত একটা সময়, শেষের 5 বছর। তো তার সময়ে লেখক কারা ছিলেন? জন ডান ছিলেন অন্যতম একজন লেখক। তিনি ছিলেন হচ্ছে একজন মেটাফিজিক্যাল কবি, যারা হচ্ছে বা বস্তু জগৎ নিয়ে কবিতা না লিখে, লেখালেখি না করে, তারা হচ্ছে অন্তর্জগৎ নিয়ে লেখালেখি করতো, মানে ফিজিক্যাল, মানুষের শারীরিক বিষয়াবলীর ঊর্ধ্বে গিয়ে তারা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে লেখালেখি করতেন। এটাকে বলা হয় মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। মেটাফিজিক্যাল কবিতা লেখালেখি করতেন, তার মধ্যে অন্যতম পথ প্রদর্শক হচ্ছেন জন ডান। তার কবিতা আমাদের অনেকগুলো রয়েছে, তো তার থেকে গুরুত্বপূর্ণ এটা আমাদের জানার দরকার, তিনি হচ্ছেন ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল স্কুল। তিনি শুরু করেছিলেন এই মেটাফিজিক্যাল লেখালেখি, আধ্যাত্মিক লেখালেখি অথবা হচ্ছে অন্তরের বিষয়গুলো নিয়ে লেখালেখি। তাকে আবার লাভ পোয়েটও বলা হতো, তিনি অনেক প্রেমের কবিতা লিখেছেন। তারপর হি ইজ ওয়ান অফ দ্য কন্টেম্পোরারিজ অফ ক্রিস্টোফার মার্লো অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। তিনি হচ্ছে শেক্সপিয়ার আর ক্রিস্টোফার মার্লো, তারা দুইজনেরই হচ্ছে সমসাময়িক একজন কবি। তো তারা হচ্ছে একই সময়ের মানুষ। তার কিছু গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে দ্য সানরাইজিং, এ ভ্যালিডিকশন, ফরবিডিং মর্নিং, গুড মরো, বেটার মাই হার্ট। এই প্রত্যেকটা কবিতায় আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই এগুলো পড়বে। তারপর আরেকজন লেখক হচ্ছে এন্ড্রু মার্বেল। এন্ড্রু মার্বেলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তার একটি কবিতা নিয়ে, টু স্কোয়ার মিস্ট্রেসের কিছু কিছু লাইন রয়েছে যেগুলো পড়ে স্টুডেন্টরা হাসাহাসি করে, যদিও তিনি খুবই গুরুত্ব দিয়ে এগুলো লিখেছেন। Andrew Marvell is a famous metaphysical poet. In his metaphysical writing, he relates to John Donne and George Herbert. He was the follower of John Milton. He was a scholar of the Holy Trinity Church. তার এখানে অনেকগুলো পরিচয় দেয়া আছে। তিনি মেটাফিজিক্যাল কবি ছিলেন। তিনি হচ্ছে জন ডান এবং জর্জ হারবার্টের মতো কবিতা লিখেছেন, তাদেরই ধারায়। তিনি জন মিল্টনের একজন ফলোয়ার। তারপর হচ্ছে তিনি হোলি ট্রিনিটি চার্চের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে কোয় মিস্ট্রেস, ডেফিনিশন অন লাভ, দ্য গার্ডেন। প্রথম দুইটা আমাদের সিলেবাসে রয়েছে এবং এই কোয় মিস্ট্রেসটা অনেকেই পড়বে। তারপরে অন্যতম একজন লেখক হচ্ছেন জর্জ হারবার্ট। হারবার্ট ইজ এ ওয়েলশ পোয়েট। তিনি হচ্ছে ওয়েলস, ওয়েলস বলতে বোঝায় যারা হচ্ছে ইংল্যান্ডের ওয়েলসে বসবাস করে। ইংল্যান্ড না, ব্রিটেনের ওয়েলসে। তো ব্রিটেন 4টি দেশের সমন্বয়ে গঠিত: ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড আর হচ্ছে ওয়েলস। তো ওয়েলসের মানুষগুলোকে ওয়েলশ বলা হয়। He is a priest of the church in England. He is one of the metaphysical poet. He is regarded as one of the former British devotional lyricists. He is a religious poet. তিনি যেহেতু একজন চার্চের পাদ্রী ছিলেন, এই জন্য তার লেখাগুলো হচ্ছে ধর্মীয় লেখালেখি। তিনি ধর্ম নিয়ে অনেক লেখালেখি করেছেন। তার লেখা হচ্ছে দ্য কলার, ইস্টার উইংস, এগুলো। তারপর হচ্ছে আমাদের ক্যারোলাইন এজ। এটা হচ্ছে আফটার চার্লসের নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয় ক্যারোলিন এজ। ক্যারোলিন ইজ ডিরাইভড ফ্রম কেরোলাস, হুইচ ইজ ল্যাটিন ভার্সন অফ চার্লস। তো চার্লসকেই ল্যাটিন ভাষায় বলা হয় কেরোলাস, এবং সেখান থেকেই ক্যারোলিন এইজ এই শব্দটি এসেছে। তো এটাকেও অনেকে বলা হয়, বলেন যে পিউরিতান এইজেরই অন্তর্ভুক্ত একটি সাল, যেহেতু হচ্ছে আমরা দেখেছি যে আগের যুগের শেষ 5 বছরকে আমরা পিউরিতান এইজ হিসেবে ধরেছিলাম, যে পিউরিতান এইজ জেকোবিয়ান এইজের, এবং অনেকে মনে করেন যে এর পরবর্তী যুগ ক্যারোলিন যুগটাও এই পিউরিতান এইজের অন্তর্ভুক্ত। পিউরিতান এইজ দিয়ে আমরা আরেকটি যুগ বিভাগ করতে পারি, যেখানে পিউরিতান মতধারা প্রভাব বিস্তার করেছিল ইংল্যান্ডে। তো এই যুগের হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন রবার্ট হেরিক। তাকে বলা হচ্ছে কেভেলিয়ার পোয়েট, তাকে গ্রেটেস্ট কেভেলিয়ার পোয়েট বলা হয়। তো তাদেরকে কেন কেভেলিয়ার পোয়েট বলা হয়? কারণ রবার্ট হেরিক সহ আর কয়েকজন লেখক ছিলেন যারা হচ্ছে ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় তারা কিং চার্লসকে সমর্থন করেছিলেন। ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস, যিনি হচ্ছে গণতন্ত্রপন্থীদের সাথে যুদ্ধ করেছিলেন, এবং সেই যুদ্ধে রাজতন্ত্র এবং গণতন্ত্রের যুদ্ধ হয় এবং কিং চার্লসকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। তো এই যুদ্ধে যারা হচ্ছে রাজার পক্ষে ছিলেন তাদেরকে বলা হয় কেভেলিয়ার পোয়েট। তিনি একজন কেভেলিয়ার পোয়েট, রবার্ট হেরিক। তার লেখাগুলো হচ্ছে ডেফোডিলস, ডিলাইট ইন ডিসঅর্ডার, দ্য নাইট, পিস অফ জুলিয়া। রাইট। তারপর হচ্ছে টমাস কেরো। তিনিও হচ্ছেন একজন কেভেলিয়ার পোয়েট। হি ওয়াজ গ্রেটলি গাইডেড বাই বেন জনসন এন্ড জন ডান। তো তিনি হচ্ছে জন ডান এবং বেন জনসন দ্বারা প্রভাবিত হয়েছেন। তার লেখাগুলো হচ্ছে চুজ এক্সাম, টু মাই ফ্রেন্ড, এগুলো গুরুত্বপূর্ণ লেখা, অনেক লেখাগুলো রয়েছে তার আরও। তারপর হচ্ছে রিচার্ড লাভলেস। তিনি হচ্ছে ইংলিশ কবি ছিলেন।
তিনিও ছিলেন একজন ক্যাভেলিয়ার পোয়েট অথবা হচ্ছে কিং চার্লসের সমর্থক। তার গুরুত্বপূর্ণ লেখাগুলো হচ্ছে টু লুকাস্টা, টু আলথিয়া, ফ্রম প্রিজন গোয়িং টু দ্য ওয়ারিস। আর অনেকগুলো লেখা রয়েছে। এরপর আমাদের শেষের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। তো রেনেসাঁস পিরিয়ডের সবচাইতে শেষের ভাগটা, এটি শুরু হয় 1649 সালে, শেষ হয় 1660 সালে। তো এটাকে অনেকে বলেন যে পিউরিটান এইজের অন্তর্ভুক্ত। যেহেতু পিউরিটান এইজকে যদি আমরা আলাদা একটা যুগ ধরি তাহলে এই শেষের 3 যুগটা ঢুকে যাবে পিউরিটান এইজের মধ্যে। There was no monarch in England in this period. তো যেহেতু হচ্ছে এই যুগে কোনো ধরনের রাজা ছিলেন না, এটাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। এখানে হচ্ছে তাদের দেশের মধ্যে গণতন্ত্রপন্থী এবং হচ্ছে রাজতন্ত্রপন্থীদের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধের পরে এখানে কিছুদিন অস্থিতিশীল অবস্থা বিরাজ করেছিল, যেটি কমনওয়েলথ পিরিয়ডের অন্তর্ভুক্ত। তো এই যুগের অন্যতম লেখক হচ্ছেন থমাস হবস। তিনি একজন পলিটিক্যাল ফিলোসোফার ছিলেন, রাজনৈতিক দার্শনিক তিনি ছিলেন। তারপরে হচ্ছে তিনি লেভিয়াথান লিখেছিলেন, যেটি খুবই জনপ্রিয় ছিল এবং এজন্য তিনি অনেক পরিচিত। এই হচ্ছে আমাদের রেনেসাঁস পিরিয়ডের ছোট ছোট 4টি যুগ বিভাগ, এবং প্রত্যেকটা বিভাগই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য আমাদেরকে স্পেসিফিক ইনফরমেশনগুলো মনে রাখতে হবে যে এই যুগের বৈশিষ্ট্যগুলো কি ছিল, এই যুগের মধ্যে ঐতিহাসিক ঘটনাগুলো কি কি ঘটেছিল, এবং সেগুলো থেকে আমাদেরকে পরীক্ষায় উত্তর লিখতে হবে। এবং সবার কাছে পরামর্শ থাকবে যে কোনো পিরিয়ড সম্পর্কে জানতে হলে অবশ্যই এই পিরিয়ডের সামারিটা আগে পড়ে ফেলবে এবং সেগুলোকে নোট করবে। যতগুলো তথ্য তোমাদের মনে থাকে সেগুলো নোট করে রাখবে, এবং প্রত্যেকটা সাল মুখস্থ করার দরকার নাই যে এই সাল থেকে এই সাল পর্যন্ত এই হয়েছে সেই হয়েছে। সালগুলো মুখস্থ না করে কাহিনী পড়বে, কাহিনী পড়লে অবশ্যই সালগুলো তোমাদের অটোমেটিক ভিতরে চলে আসবে যে হ্যাঁ, এই কাহিনীটি ঘটেছিল এই সময়ের পরে, এই কাহিনী ঘটেছিল সেই সময়ের পরে। তো এরকম যদি তোমরা সামারিগুলো পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় খুবই সহজে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আশা করি সবাই এই পিরিয়ডটি বুঝতে পেরেছো। এই নোটটি আমাদের ওয়েবসাইট Try.Fulfil মধ্যে দেয়া আছে এবং এটার বাংলা সামারিও সেখানে দেয়া আছে, এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সবগুলো নোট পাবে আমাদের ওয়েবসাইটে, এবং এর প্রত্যেকটা পিরিয়ডের লেকচারগুলো পাবে আমাদের চ্যানেলে। যদি ভিডিওটি মনে করো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এটি কিরকম হয়েছে কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।